আজকে নোমান ভাই আমাদের মাঝে নেই, আজকে বোধহয় তাকে আমাদের সবচেয়ে বেশি দরকার ছিল। কারণ জাতি এমন একটা সন্দিক্ষণে চলছে যখন আমরা একটা অনিশ্চিত অবস্থার মধ্যে আছি। একটা ফ্যাসিবাদ বিরোধী, ফ্যাসিস্ট বিরোধী, হাসিনা বিরোধী একটা বিস্ফোরণ হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ভয়ঙ্কর ফ্যাসিবাদী হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে। একটা পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। এই পরিবর্তনের সময়গুলোই হচ্ছে সবচেয়ে জরুরি সময়। এই যে ট্রানজিশনাল পিরিয়ড, এখন জনমতকে সঠিক পথে প্রবাহিত করা, জনগণকে সঠিক দিকে নিয়ে যাওয়া, এই কাজটা অত্যন্ত জরুরি কাজ। আমাদের নোমান ভাই ছিলেন সেই জাতের একজন মানুষ যিনি সবচাইতে প্রতিকূল অবস্থার মধ্য দিয়েও আন্দোলন তৈরি করতেন, সংগ্রাম তৈরি করতেন, মানুষের একত্রিত করবার সক্ষমতা তার ছিল। সেই জন্যই আজকে বারবার তার কথা মনে পড়ছে। আমার সঙ্গে তার ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল, সেটা সম্ভবত রাজনৈতিক সম্পর্কটাই প্রধান। একই চিন্তার মানুষ ছিলাম আমরা রাজনীতির, সেটাই সমাজে কিছু পরিবর্তন আনবার চিন্তা। বিএনপি কেমন একটি দলে পরিণত করা, যে দল সত্যিকার অর্থেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, আমাদের নেত্রী দেশনেত্রী খালেদা যে স্বপ্ন দেখেছিলেন, আমাদের নেতা তারেক রহমান যে স্বপ্ন দেখছেন, সেই স্বপ্নকে বাস্তবায়িত করবার জন্য যে নেতৃত্ব প্রয়োজন, সেই নেতৃত্বে আমরা অবশ্যই আব্দুল্লাহ নোমান সাহেবের শূন্যতা অনুভব করব। আমি যে কথা বলছিলাম যে আজকে এই সময়টা আমাদের পরীক্ষার সময়। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, দেখছেন, পত্র পত্রিকা, টেলিভিশন, টক শো সবকিছু দেখছেন কেমন একটা অস্থিরতা চলছে। বেশ কতগুলো নির্ধারিত বিষয়গুলোকেও আমরা অনির্ধারিত করে ফেলছি, অনিশ্চিত করে ফেলছি। সংস্কার, নির্বাচন, এই কথাগুলো সাধারণভাবে অনেক বেশি উচ্চারিত। এই বিষয়গুলো আমরা মনে করি যে সকলকে উচিত হবে, সকল রাজনৈতিক দল, গোষ্ঠী, সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। আমাদের এখানে নজরুল ভাই আছেন, তিনি প্রতিদিন এই সংস্কারের বিষয়গুলো নিয়ে সরকার যে সংস্কার কমিশন গঠন করেছেন, সেই সংস্কার কমিশনগুলোর সঙ্গে বৈঠকে বসছেন। আমরা আমাদের প্রস্তাবগুলো দিয়েছি। আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে একটা সত্যিকার অর্থেই সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব আমরা পাবো একটা নির্বাচনের মধ্যে। আমি আরেকটি বিষয় আপনাদের সামনে বলতে চাই। আজকে কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম যে আমাদের একজন ছাত্রনেতা, ছাত্রদল কর্মী, প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের মোহাম্মদ জাহিদুল ইসলাম পারভেজ, তাকে হত্যা করা হয়েছে। কারা হত্যা করেছে আমরা জানি না, তবে এই কথা নিঃসন্দেহে বলা যায়, যারা এই সময়ে একজন ত্যাগী ছাত্র নেতাকে হত্যা করতে পারে, তারা নিঃসন্দেহেই বাংলাদেশের এই পরিবর্তনের আন্দোলনের সঙ্গে তারা কোনো মতেই সংযুক্ত ছিল না। যারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায়, তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন, তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নন, তারা শ্রমজীবী মানুষের পক্ষের মানুষ নন। আমার খুব ইচ্ছা হয়েছিল যে আমি খান ভাইকে একবার প্রশ্ন করি, খান ভাই, এত সংস্কারের কথা বলা হচ্ছে, কিন্তু শ্রমজীবী মানুষদের, শ্রমিকদের সংস্কারের কথা তো কোথাও শুনতে পাচ্ছি না। আমাদের 31 দফার মধ্যে আছে, কিন্তু এর মধ্যে কি আছে আমি জানি না। কৃষকের ন্যায্য মূল্য পায় না, তার আপনার পণ্যের পানি পায় না, ঠিক যখন প্রয়োজন হয় পানি পাওয়া যায় না, এবং তার সমস্যার সমাধান হয় না। তার সন্তানেরা ভালো স্কুলে যেতে পারে না, এমনকি স্কুলে গেল বই পায় না, তাই না? সেই কথাগুলো কিন্তু আলোচনা হয় না। আপনি খুব ভালো করে লক্ষ্য করে দেখবেন যে টেলিভিশন বলেন, টক শো বলেন, এমনকি টেলিভিশনে যে নাটকগুলো হয় সেখানেও কিন্তু এই সাধারণ মানুষরা অনুপস্থিত, শ্রমজীবী মানুষরা অনুপস্থিত, অথচ এরাই হচ্ছে সবচেয়ে বড় অংশ, তাই না? আমি আজকে আমাকে একজন টেলিভিশন চ্যানেল ইন্টারভিউ করছিল। আপনার বিভিন্নভাবে কথা বলতে গিয়ে তারা তো আপনার একটা বিশেষ কিছু মানুষকে শুধুমাত্র মনে করে যে তাদেরই অবদান আছে। আমি আপনারা তো একবারও জিজ্ঞেস করেন না, 7 তারিখে বিএনপি অফিসের সামনে পুলিশের গুলিতে যে মকবুল শহীদ হয়েছিল, সে কে ছিল? সে ছিল একটা আপনার ফ্যাক্টরি শ্রমিক। শাওন ভোলার, সে অটো চালাতো। মুন্সিগঞ্জের বা নারায়ণগঞ্জের যারা আত্মাহুতি দিয়েছিল, তারা কিন্তু গণতন্ত্রের জন্যই আত্মাহুতি দিয়েছিল, তারাও শ্রমিক ছিল।
আমি শ্রমিক দলকে বলবো এই তালিকাগুলো কিন্তু আপনাদের থাকা উচিত। আপনাদের থাকা উচিত যে এই আন্দোলনে, আমি শুধু এই জুলাই আগস্টের আন্দোলনের কথা বলছি না, আমি 15 বছরের আন্দোলনে আপনাদের শ্রমিক কতজন শহীদ হয়েছে তার একটা তালিকা আপনাদের থাকে। আমি আশা করব যে আমাদের শ্রমিক নেতৃবৃন্দ তারা এই বিষয়টার উপর গুরুত্ব দেবেন এবং এই তালিকা তারা তৈরি করবেন। বন্ধুগণ, বক্তব্য বাড়াতে চাই না, শুধু একটা কথা মনে রাখতে হবে, আমাদেরকে কিন্তু খুব সজাগ থাকতে হবে। আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। যে কথা আমাদের খান ভাই বলেছেন, আমরা কিন্তু এখনো সেই গণতান্ত্রিক উত্তরণ আমাদের হয়নি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার বা পার্লামেন্ট এখনো পাইনি। পেয়েছি কি? সেই জন্য আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, সচেতনতার সঙ্গে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। দলকে আরো সুদৃঢ় করতে হবে, সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। আমার খুব ভালো লাগছে, আজকে আমি শ্রমিক দলের একটা বিরাট সমাবেশ দেখতে পাচ্ছি। আমি জানি না এটা মুক্ত পরিবেশ বলি কিনা, বিভিন্ন জেলাগুলোতে, বিভাগগুলোতে কাজ করা হয়েছিল। আমার বিশ্বাস যে আমরা যদি সবাই আন্তরিক হই, আমরা যদি সবাই সত্যিকার অর্থেই পরিবর্তন চাই, সমাজের পরিবর্তন চাই, সাধারণ মানুষের পরিবর্তন চাই, আমার ওই সন্তানেরকে যদি হাসপাতালের সুযোগ দেওয়ার ব্যবস্থা করতে চাই, শিক্ষার ব্যবস্থা করতে চাই, আমার ঘরের যদি একটা আচ্ছাদন চাই, তাহলে কিন্তু আমাকে আমার সংগঠনকে শক্তিশালী করতে হবে। শ্রমিকদের কথা শ্রমিকদেরকেই বলতে হবে, অন্য কেউ বলবে না। এই যে ঘরের মধ্যে বসে দুনিয়ার মজদুর এক হওয়া বললে কিন্তু মজদুর এক হয় না, হয় কি? আপনাদের অভিজ্ঞতা আছে সব, তাই না? সরকার পরিবর্তন হলেই আপনাদের নেতৃত্ব পরিবর্তন হয়ে যায়। সুতরাং ওই সুবিধাবাদী নেতৃত্বের হাতে যেন নেতৃত্ব না যায়, সেটাও আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, সেটাও লক্ষ্য রাখতে হবে। আমি এখানে অনেককে চিনি, সবাইকে চিনি, যারা কিভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, কিভাবে তাদের মেরে তাদের পা ভেঙে দেওয়া হয়েছে, নখ বের করে নেওয়া হয়েছে। এই জিনিসগুলো আমরা ভুলে যেতে পারি না, কিন্তু ওদের কথা শুনলে মনে হয় যে কোনো অবদানই নেই আমাদের, তাই না? আসুন না, আমরা সবাই একজোট হই, একখানে হই, সংগঠনটাকে সেইভাবে অত্যন্ত দৃঢ়ভাবে তৈরি করি, যেন আমরা তাদেরকে সেই বোধ থেকে সরিয়ে দিয়ে আমাদের অধিকারটাকে আমরা প্রতিষ্ঠা করি। নোমান ভাইয়ের আত্মা তখনই শান্তি পাবে যখন নোমান ভাই সেই দূর থেকে দেখতে পাবেন, ওপার থেকে দেখতে পাবেন যে শ্রমিকদের অধিকারগুলো প্রতিষ্ঠা হয়েছে। সেটাই হবে তার আত্মার সবচেয়ে বড় শান্তি।